আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা চ্যাপ্টার 6 দিয়ে আমাদের লেকচারটা শুরু করব। প্রথমেই চ্যাপ্টার 6 এর 6.1 চ্যাপ্টারটা দেখি। 6.1 চ্যাপ্টারের যে টপিকটা সেটা হচ্ছে স্থান, তল, রেখা ও বিন্দুর ধারণা। আচ্ছা, তো স্থান বলতে বোঝায় যে কোনো ঘনবস্তু যেই স্থানটা দখল করে রাখে। তো প্রথমে আমরা একটা ঘনবস্তু দেখি। ঘনবস্তুটা ৩টা দিকে বিস্তৃত থাকে। প্রথমত দৈর্ঘ্য দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে, প্রস্থ বরাবর বিস্তৃত থাকে এবং উচ্চতা বরাবর বিস্তৃত থাকে। অর্থাৎ এই ৩ দিকের যে বিস্তার একটা ঘনবস্তুর, সেটাকেই বলা হয় ঘনবস্তুর মাত্রা। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে ঘনবস্তু ৩টা মাত্রা আছে। তো এজন্যই অ্যাকচুয়ালি ঘনবস্তুকে বলা হয় ত্রিমাত্রিক বা 3D। 3D বলতে 3 ডাইমেনশনাল। ওকে, এখন দেখব তল কি। ঘনবস্তুতে মোট ৬টা তল আছে, তল অথবা সারফেস। আচ্ছা, তো প্রথমে একটা ঘনবস্তু আসলো, এটার চারপাশে কয়টা তল আছে? ১টা, ২টা, ৩টা আর ৪টা, এবং উপরে নিচে ২টা তল আছে, উপর এবং নিচ, অর্থাৎ টোটাল ৬টা তল আছে। ঘনবস্তুর উপরিভাগ হচ্ছে তল নির্দেশ করে। আচ্ছা, এখন দেখব এই তলটা ২ ধরনের হতে পারে। বাক্সের পৃষ্ঠতল একরকম, গোলকের পৃষ্ঠতল আরেক রকম। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সমতল আর এটা হচ্ছে একটা বক্রতল। অর্থাৎ এটা হচ্ছে একটা বাক্স, বাক্সের যে বাইরের যে পৃষ্ঠটা সেটা হচ্ছে একটা সমতল, আর গোলকের যে পৃষ্ঠটা আছে সেটা হচ্ছে একটা বক্রতল বা কার্ভড সারফেস। তল হচ্ছে দ্বিমাত্রিক, এর শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কোনো উচ্চতা নেই। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ঘনবস্তু। ঘনবস্তু কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই আছে। এখন এটা হচ্ছে তল, তলের শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে। এক্ষেত্রে এই যে উচ্চতাটা আমরা, ধরো এটা হচ্ছে একটা ঘনবস্তু, ঘনবস্তুটার থেকে উচ্চতাটা যদি আমরা আস্তে আস্তে হ্রাস করে যখন শূন্যতে নিয়ে আসি, তখনই আমরা একটা তল পাই। অর্থাৎ উচ্চতা এই মাত্রাটা তখন থাকে না, তাই তল হচ্ছে দ্বিমাত্রিক হয়ে যায়, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। আবার তল থেকে হয় রেখা। একটা জিনিস খেয়াল করো, তলের প্রস্থ বরাবর যখন ক্রমশ হ্রাস হতে হতে একদম শূন্য হয়ে যায় প্রস্থটা, তখনই কিন্তু একটা রেখা উৎপন্ন হয়। রেখা হচ্ছে একমাত্রিক, যেটার শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা নেই। প্রস্থটা একদম ধরো শূন্য হয়ে গিয়েছে, তখন তাকে বলবো রেখা। রেখার শুধুমাত্র দৈর্ঘ্য আছে, তাই রেখাকে একমাত্রিক বলা হয়। এখানে একটা জিনিস খেয়াল করো, কি হলো, এই যে রেখাটা দৈর্ঘ্য বরাবর হ্রাস পেতে পেতে একটা বিন্দুতে পরিণত হলো। বিন্দুর কিন্তু কিছুই নেই, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই। বিন্দুর শুধুমাত্র একটা অবস্থান আছে। বিন্দু দিয়ে আমরা শুধুমাত্র একটা অবস্থান বোঝাতে পারি, এটার কোনো অন্য মাত্রা নেই। বিন্দু হচ্ছে শূন্য মাত্রা, সত্তা। এই যে রেখাটা ক্রমশ ছোট হতে হতে একটা বিন্দুতে পরিণত হয়েছে। এখন আমরা দেখব ইউক্লিডের 5টা স্বীকার্য। তো প্রথম স্বীকার্য আসি, স্বীকার্য 1। একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দু পর্যন্ত একটা সরলরেখা আঁকা যায়। তো দেখি, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শুধুমাত্র একটা সরলরেখা আঁকা যাবে। অন্যভাবে যদি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাই, তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে যেতে পারি। মানে এভাবে যেতে পারি, এভাবে যেতে পারি, হ্যাঁ, কিন্তু ওগুলো হচ্ছে বক্র পথ হবে, মানে বাঁকা হয়ে যাবে আমার পথটা। সরল পথে যেতে হলে শুধুমাত্র এই একটা রেখা দিয়ে যেতে হবে। আচ্ছা, স্বীকার্য 2। খণ্ডিত রেখাকে যত ইচ্ছা ততভাবে বাড়ানো যায়, যথেচ্ছভাবে বাড়ানো যায়। তো এটা ধরো একটা খণ্ডিত রেখা, এটাকে আমরা দুই দিকেই যে কোনোভাবে আমরা ইচ্ছা বাড়াতে পারব। স্বীকার্য 3। যে কোনো কেন্দ্র এবং যে কোনো ব্যাসার্ধ দিয়ে বৃত্ত আঁকা যাবে। তো আমাকে যদি একটা কেন্দ্র দিয়ে দেয় এবং একটা ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা
কেন্দ্রে ধরো কম্পাসটা রাখলাম, কাঁটাটা রাখলাম এবং ব্যাসার্ধ পর্যন্ত সেটাকে বাড়িয়ে আমরা কিন্তু একটা গোল বৃত্ত এঁকে ফেলতে পারি। স্বীকার্য 4, সকল সমকোণ পরস্পর সমান। দুইটা সমকোণ আসলো, তারা পরস্পর সমান 90 ডিগ্রি। স্বীকার্য 5, একটা সরলরেখা দুইটা সরলরেখাকে ছেদ করলে ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে স্বীকার্য 5। আচ্ছা, এখানে দেখো দুইটা স্বীকার্য 5, একটা সরলরেখা দুইটা সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের চেয়ে কম হলে রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের কম সেদিকে মিলিত হবে। ধরো দুইটা সরলরেখা আছে, দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলো। এখন ছেদকের ধরো এই পাশে এই দুইটা কোণ, ধরো কোণ এ এবং কোণ বি, কোণ এ এবং কোণ বি এর সমষ্টি 180 ডিগ্রির চেয়ে কম। কম কিভাবে বুঝতেছি? কারণ দুইটাই কিন্তু সমকোণ, দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে ছোট। দুইটা যদি 90 ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে দুইটার যোগফল অবশ্যই 180 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো আমাকে বলেছে যে যেই দিকে কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে ছোট সেই দিকে যদি আমরা ইচ্ছা মতো বর্ধিত করি তারা একটা সময় এসে মিলিত হবে। তো এই দুইটা রেখা এই পয়েন্টে এসে মিলিত হলো। আচ্ছা, জ্যামিতিক উপপাদ্যের প্রমাণে কিছু ধাপ থাকে। প্রথমে হচ্ছে সাধারণ নির্বাচন, তো এটা হচ্ছে ল, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয় সেটা। এরপর হচ্ছে চিত্র বিশেষ নির্বাচন, এখানে আমরা চিত্র এঁকে থাকি এবং চিত্রের প্রত্যেকটা অংশের পরিচয় দেই। তারপর হচ্ছে প্রয়োজনীয় অঙ্কনের বর্ণনা এবং প্রমাণের যৌক্তিক ধাপ। আচ্ছা, ইউক্লিডের প্রদত্ত কয়েকটা বর্ণনা রয়েছে, এগুলো হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলোই ঘুরে ফিরে সারসংক্ষেপ। তো তাও একটু বলে যায় যে যার কোনো অংশ নেই তাই বিন্দুর কোনো অংশ নেই, শুধু অবস্থানটা আছে, তো এটা ডান। রেখার প্রান্ত বিন্দু নেই, রেখাকে আমরা যে যথেচ্ছভাবে বাড়াতে পারি এটার কোনো প্রান্ত বিন্দু নেই যে কোথাও থেমে যাবে। আচ্ছা, যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নেই তাই রেখার শুধু দৈর্ঘ্য থাকে, রেখা একমাত্রিক। যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবর থাকে তাই সরল রেখা। বিন্দুগুলো একই বরাবর থাকলে সেটা দিয়ে আমরা সরল রেখা আঁকতে পারি। যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাই তল যে দ্বিমাত্রিক আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। আচ্ছা, যে তলের সরলরেখাগুলোর উপর সমভাবে থাকে তাই সমতল, যে তলগুলো একটা সরলরেখার উপর সমভাবে বিস্তৃত থাকে সেটা হচ্ছে সমতল। এখন দেখব 5টা আপতন স্বীকার্য। আচ্ছা, তো প্রথম স্বীকার্যটা দেখি। একটা স্থান বা স্পেস, স্পেসকে একটা সেট হিসাবে ধরা হয়। কিসের সেট? বিন্দুর সেট। তো এখন দেখো এখানে যে বিন্দুগুলোর মধ্য দিয়ে আমরা কি করতে পারি? আমরা রেখা আঁকতে পারি, আবার রেখাগুলোকে যোগ করে বা বিন্দুগুলোকে যোগ করে আমরা কিন্তু সমতল আঁকতে পারি। অর্থাৎ এই যে সরল রেখা এবং যে সমতল, এগুলো কিন্তু এই সেটেরই উপাদান, অর্থাৎ এগুলো কিন্তু সার্বিক সেটই। তো এটাই হচ্ছে আমাদের প্রথম স্বীকার্য। এবার দেখব স্বীকার্য 2। দুইটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরল রেখা আছে যাতে উভয় বিন্দু অবস্থিত। ধরো তোমাকে দুইটা বিন্দু দেওয়া হলো, এই দুইটার মধ্যে কেবল একটাই সরল রেখা আছে। আচ্ছা, স্বীকার্য 3, একই সরলরেখায় অবস্থিত নয় এমন 3টা ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতল আছে যাতে বিন্দু 3টি অবস্থিত। ধরো আমরা 3টা বিন্দু নিলাম যারা একটা সরলরেখার উপর অবস্থিত নয়, 3টা বিন্দু। তো 3টা বিন্দু দিয়ে আমরা
শুধুমাত্র একটা সমতলই বিবেচনা করতে পারি, একটা চেয়ে বেশি সমতল আমরা কল্পনা করতে পারি না। স্বীকার্য 4, কোনো সমতলের 2টি বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত। এই যে ধরো একটা সমতল, আগের সমতলটাই আছে, তো সমতলের 2টা ভিন্ন বিন্দু দিয়ে যায়, সমতলের মধ্যে এই যে 2টা ভিন্ন বিন্দু দেখতে পাচ্ছ, এই 2টা ভিন্ন বিন্দু দিয়ে একটা সরলরেখা গেল। এই সরলরেখাটাও কিন্তু আলটিমেটলি সমতলের ওপরেই অবস্থিত। স্বীকার্য 5, ক জগতে একাধিক সমতল বিদ্যমান। অবশ্যই আমাদের জগৎটা অনেক বড়, তাই একাধিক সমতল বিদ্যমান। আচ্ছা, খ প্রত্যেক সমতলে একাধিক সরলরেখা অবস্থিত। গ প্রত্যেক সরলরেখার বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যাসমূহকে এভাবে আমরা সম্পর্কিত করতে পারি যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটা অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় এবং প্রত্যেক বাস্তব সংখ্যার সাথে রেখার একটা অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয়। অর্থাৎ অনন্য বিন্দুর সাথে একটা বাস্তব সংখ্যা আর একটা বিন্দুর সাথে একটা অনন্য বাস্তব সংখ্যা, এভাবে আমরা সম্পর্কিত করি। সংখ্যারেখা বর্ণনা করো। সংখ্যারেখা হচ্ছে আসলে একটা রেখা, রেখার উপরে আমরা বাস্তব সংখ্যাকে বিন্দুর সাহায্যে দেখাই, বিন্দুর সাহায্যে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলি। যেমন এখানে একটা বাস্তব সংখ্যা 0, 0কে আমরা এখানে একটা পয়েন্টের সাথে একটা বিন্দুর সাহায্যে আমরা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুললাম। ঠিক সেম ভাবে 1 একক দূরে আমরা এক বিন্দুটাকে বা এক বাস্তব সংখ্যাটাকে বিন্দুর মাধ্যমে ফুটিয়ে তুললাম। 0র ডান পাশে এটা, আবার 0র বাম পাশে আমরা -1কে -1 যে বাস্তব সংখ্যাটি সেটাকে আমরা এই বিন্দুর মাধ্যমে প্রকাশ করলাম। এভাবে -2 -3 আবার +2 +3, এভাবে আমরা অনেকগুলো সংখ্যা বিন্দুর মাধ্যমে একটা সরল রেখার উপরে প্রকাশ করি। এটাই হচ্ছে সংখ্যা রেখা। এখন দেখব রুলার স্থাপন স্বীকার্য। তো আমরা প্রথমে 0 বরাবর একটা পয়েন্ট নিব। ধরো 0তেই একটা পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে এ, আর আরেকটা পয়েন্ট নিব হচ্ছে 0 থেকে ডান দিকে, এই দিকে। তো যে কোনো একটা পয়েন্ট নিলাম বি। এখন এ বি একটা রেখা, তো যে কোনো সরলরেখা এবিকে এমন একটা সংখ্যা রেখায় পরিণত করা যায় যে যেখানে এ এর স্থানাঙ্ক 0 আর বি এর স্থানাঙ্ক ধনাত্মক ধরা হয়। এটাই হচ্ছে আমাদের রুলার স্থাপন স্বীকার্য। তো এখানে দেখতে পাচ্ছ এই যে এই রেখাটা, এই সংখ্যা রেখাটা শুরু হচ্ছে 0 থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমাদের সংখ্যা রেখাটা শুরু হচ্ছে এবং ডান দিকে কিন্তু মানে অসীম পরিমাণে যেতে পারে সেটা, কারণ যে কোনো রেখাই আমরা অসীম ভাবে আমরা বিস্তৃত করতে পারি। তো এখানে অনেকগুলো বি পয়েন্ট সম্ভব। তো আমরা ধরে নিলাম বি পয়েন্টটা 7-এর ওপর, সংখ্যা রেখার 7 নাম্বার বাস্তব সংখ্যার উপরে বি পয়েন্টটা আছে। তো এখানে আমরা দূরত্বটা এভাবে নির্দেশ করব যে 0 থেকে মানে এ পয়েন্ট থেকে কত ঘর বা কত একক ডানে এই বি পয়েন্টটা রয়েছে, তাহলে ওখান থেকেই আমরা এ বি এর দূরত্বটা বের করতে পারবো। তো দূরত্ব কথা যখন চলেই আসলো, তখন আমরা চলে আসি দূরত্বের স্বীকার্য নাম্বার 6। তো দূরত্ব স্বীকার্যের প্রথম পয়েন্টটা হচ্ছে পি ও কিউ বিন্দু যুগল একটা অনন্য বাস্তব সংখ্যা নির্দেশ করে। আমাদের যে টেক্সট বুকে পি ও কিউ 2টা বিন্দু নেওয়া হয়েছে, এখানে আমরা এ আর বি 2টা বিন্দু নিয়েছি, তো আমরা এটাকে ধরো আপাতত পি আর কিউই চিন্তা করতেছি। ঠিক আছে, তো পি ও কিউ বিন্দু যুগল একটা অনন্য বাস্তব সংখ্যা নির্দেশ করে থাকছে। এই বিন্দুগুলো কি করছে? অনন্য বাস্তব সংখ্যা নির্দেশ করছে। পি বিন্দুটা 0 নির্দেশ করছে আর কিউ বিন্দুটা 7 নির্দেশ করছে। তো সংখ্যাটিকে পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব বলা হয়। এই যে কত গেল, 7 পর্যন্ত গেল, এই সংখ্যাটাকে দূরত্ব বোঝানো হয় এবং পি কিউ দ্বারা সূচিত করা হয়। আমরা এখানে লিখতে পারি যে পি কিউ ইকুয়াল টু 7 একক। 2 নম্বরে আসি, খ পি ও কিউ ভিন্ন বিন্দু হলে পি কিউ সংখ্যাটা ধনাত্মক। পি কিউ যদি ভিন্ন বিন্দু হয়,
এখানে দেখো কিউ তোমার যে কোনো সংখ্যার ওপর হতে পারে, যে কোনো পয়েন্টের ওপর হতে পারে। এটা আমরা ধরে নিয়েছি 7-এর ওপরে। তো সেটা 7-এর উপর হোক বা 8-এর উপর হোক বা 6-এর উপর হোক, ডান দিকে যে কোনো পয়েন্টেই বা যে কোনো সংখ্যাতেই যদি থাকে তাহলে কিউ হচ্ছে ধনাত্মক। 0 থেকে ডানে সব যেহেতু ধনাত্মক, অন্যথায় পি কিউ ইকুয়াল টু 0। এখন কিউ যদি মানে কাছে আসতে আসতে আস্তে আস্তে ধরো 0 বিন্দুর ওপরই পড়ে গেল, 0 বিন্দুর উপর অলরেডি কিন্তু পি বিন্দুটা আছে, রাইট? সো 0 বিন্দুর উপর যদি ধরো কিউ বিন্দুটা 7-এ না হয়ে 6, 5, 4, 3, 2, 1 এভাবে করে করে কাছে আসতে আসতে 0-র উপরে পড়ে গেল, অর্থাৎ পি কিউর ওপর পড়ে গেল, তাহলে কি হবে? পি কিউ ইকুয়াল টু 0 হবে, কারণ দুইটাই একটার উপরে আছে। ওকে, পি থেকে কিউ এর দূরত্ব এবং কিউ থেকে পি এর দূরত্ব একই। 0 থেকে 7 যে দূরত্ব, 7 থেকে 0 সেম দূরত্ব, অর্থাৎ মেইনলি আমাদের যদি পি থেকে কিউতে যেতে হয় তাহলেও 7 একক দূরত্ব পার হতে হবে, আবার কিউ থেকে পিতে গেলেও 7 একক দূরত্ব পার হতে হবে, তাহলে আমরা বলতে পারি পি কিউ ইকুয়াল টু কিউপি। তো এই তিনটাই গেল হচ্ছে আমাদের দূরত্ব স্বীকার্য। পরস্পরচ্ছেদী সরলরেখা ও সমান্তরাল সরলরেখার সংজ্ঞা। তো পরস্পরচ্ছেদী সরলরেখা হচ্ছে দুইটা ভিন্ন সরলরেখাকে পরস্পরচ্ছেদী তখন বলা হয় যদি উভয় রেখায় একটা সাধারণ বিন্দু থাকে। এখানে দেখো একটা রেখা আর একটা রেখা, দুইটা একটা সাধারণ বিন্দু আছে, তো এটাকে আমরা বলি পরস্পরচ্ছেদী রেখা। এটা হচ্ছে সাধারণ বিন্দুটি। আবার সমান্তরাল রেখা যেটা, সমান্তরাল রেখা হচ্ছে একই সমতলে অবস্থিত কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই। এই যে যেমন এই দুইটা রেখা, এই দুইটার মধ্যে কিন্তু কোনো সাধারণ বিন্দু নেই, এদেরকে বলা হয় সমান্তরাল রেখা। এখন দেখব রেখা, রশ্মি ও রেখাংশ। তো এখানে আমরা দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি, ধরো এ বি, এ বির মাঝখানে সি একটা পয়েন্ট। তো সি হচ্ছে সি বিন্দুকে এ ও বি বিন্দুর অন্তর্বর্তী বলা হয়। তো এসি প্লাস সিবি ইকুয়াল টু এবি, এটা বোঝাচ্ছে সি বিন্দু এবি সরল রেখাকে সি এ ও সি বি রশ্মিতে বিভক্ত করে। তো এ এবং বি এর মধ্যে যদি আমি একটা রেখা টানি, এখানে খেয়াল করো এসি যোগ সিবি মানে হচ্ছে টোটাল এবিটা, আর সি বিন্দুটা এবি সরল রেখাকে সি এ আর সিবি অংশে ভাগ করছে। এ সি ও বি বিন্দুকে তিনটাকে সমরেখ বিন্দু বলা হয়, কারণ হচ্ছে তারা একই রেখার ওপর অবস্থিত। এ ও বি এবং তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে এবি রেখাংশ বলা হয়। যেমন এ আর বি, এই বি এর ওপরে কিন্তু অনেকগুলো অন্তর্বর্তী অনেকগুলো বিন্দু সম্ভব। হ্যাঁ, তো সবগুলো বিন্দুর সেটকে একসাথে কিন্তু আমরা এবি রেখা বলতে পারি। সবগুলো বিন্দু মিলে একটা রেখা তৈরি করেছে এবি রেখা। এ ও বি বিন্দুর অন্তর্বর্তী প্রত্যেক বিন্দুকে রেখাংশের অন্তস্থ বিন্দু বলা হয়। অর্থাৎ আমরা এখানে ধরো যতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টকে আমরা রেখাংশের অন্তস্থ বিন্দু বলতে পারি। এখন দেখব কোণ বা অ্যাঙ্গেল। তো একই সমতলে দুইটি রশ্মির প্রান্তবিন্দু একই হলে কোণ তৈরি হয়। ধরো এটা একটা সমতল, সমতলে এই যে ওপি আর ও কিউ যে রশ্মি, ওপি এবং ও কিউ রশ্মির একটা সাধারণ প্রান্তবিন্দু আছে, সেটা হচ্ছে 0, 0 থেকেই ওপি এবং ও কিউ রশ্মি তৈরি হয়েছে। তো প্রান্তবিন্দু একই হলে এই পয়েন্টে অর্থাৎ ওতে একটা কোণ তৈরি হয়। রশ্মি দুইটিকে কোণের বাহু এবং এদের সাধারণ বিন্দুকে শীর্ষবিন্দু বলে। অর্থাৎ এখানে ওপি আর যে ও কিউ রশ্মি আছে, এই দুইটাকে আমরা বলি কোণের বাহু, আর এই যে সাধারণ বিন্দুটা এটাকে আমরা বলি শীর্ষবিন্দু। এখন আমরা দেখব সরলকোণ বা স্ট্রেইট অ্যাঙ্গেল। এখানে দেখতে পাচ্ছ এবি হচ্ছে একটা রেখা। এখন এ পয়েন্টেই আমরা এবি এর বিপরীত একটা রেখা আঁকলাম এসি। এখন এ পয়েন্টে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটাকে বলা হয় সরল কোণ। আচ্ছা, এবার দেখব সন্নিহিত কোণ বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। যদি সমতলে দুইটি কোণের একটি শীর্ষবিন্দু হয়, একই শীর্ষবিন্দু হয় এবং এদের একটা সাধারণ রশ্মি থাকে এবং
কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পাশে অবস্থান করে তাহলে ওই কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। এখানে দেখো এই একটা সমতলে দুইটা কোণ আছে, একটা হচ্ছে সিএবি আর একটা হচ্ছে সিএডি। এই দুইটা কোণের একই শীর্ষবিন্দু, সেটা কি? সেটা হচ্ছে এ হচ্ছে সেই শীর্ষবিন্দুটা, এবং তাদের একটা সাধারণ রশ্মি থাকে। এই দুইটা কোণের সাধারণ রশ্মি কি? এসি হচ্ছে এদের সাধারণ রশ্মি, এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত দিকে অবস্থান করে। অর্থাৎ এখানে খেয়াল করো, সিএবি এটা এসি রশ্মির বাম দিকে অবস্থান করছে, আর এসি রশ্মির ডান দিকে অবস্থান করছে কে? সিএডি। অর্থাৎ দুইটা কোণ সাধারণ রশ্মির দুইটা বিপরীত দিকে অবস্থান করছে। তো এক্ষেত্রে আমরা এই দুইটা কোণকে পরস্পর সন্নিহিত কোণ বলতে পারি বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল বলতে পারি। এখন আমরা দেখব সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কি। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দুইটা রশ্মি ও এ এবং ও বি। তো দুইটা রশ্মিরই একটা সাধারণ বিন্দু আছে, সেটা হচ্ছে ও। তো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ও বি ও এ এর ওপর লম্ব হওয়ার কারণে এখানে তারা যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তো এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। 90 চেয়ে ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। যেমন এখানে ওসি রেখাটা ও এ রেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে এই কোণটা 90 ডিগ্রির চেয়ে কিন্তু ছোট, তো আমরা এটাকে বলতে পারি সূক্ষ্মকোণ। আবার ওডি রেখা ও এ রেখার সাথে 90 ডিগ্রির চেয়ে বড় কোণ উৎপন্ন করেছে, তো এটাকে আমরা বলি স্থূলকোণ। এখন আসি প্রবৃদ্ধ কোণে। প্রবৃদ্ধ কোণ হচ্ছে দুই সমকোণের চেয়ে বড় কিন্তু চার সমকোণের চেয়ে ছোট, এটাকে বলা হয় প্রবৃদ্ধ কোণ। তো এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, দুই সমকোণ হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে দুই সমকোণ। তিন সমকোণ হচ্ছে 270 ডিগ্রি। দেখো 90 ডিগ্রি, 180 ডিগ্রি, এটা হচ্ছে তিন সমকোণ, আর এটা হচ্ছে চার সমকোণ, মানে এতটুকু পর্যন্ত কোণটা, এটা হচ্ছে 360 ডিগ্রি। প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 থেকে বড় এবং 360-এর চেয়ে ছোট, অর্থাৎ কাইন্ড অফ এরকম, অথবা 270-এর সমান হতে পারে, 270-এর চেয়ে বড় হতে পারে প্রবৃদ্ধ কোণ, কিন্তু 360-এর চেয়ে ছোট হবে, অবশ্যই 360-এর চেয়ে ছোট হবে। এই দুইটা রেখা কিন্তু একই। এটাও প্রবৃদ্ধ কোণ, এটাও প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রি আর 360 ডিগ্রির মধ্যে যে থাকে সেটাই হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার দেখব লম্ব সমকোণ অর্থাৎ রাইট অ্যাঙ্গেল। যদি একই রেখার উপর অবস্থিত দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটি প্রত্যেকটি সমকোণ। একই রেখার উপর অবস্থিত দুইটা কোণ, দুইটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। এখন আমরা যদি 180 ডিগ্রিকে সমান সমান ভাগে ভাগ করতে চাই তাহলে কি হবে? এক 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি হবে, দুইটা মিলে 180 ডিগ্রি হবে। তো আমরা যদি একই রেখার উপর দুইটা সন্নিহিত কোণ সমান সমান পেতে চাই, প্রত্যেকটা কোণ সমান 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সমকোণের বাহু দুইটি পরস্পরের উপর লম্ব। এই যে এই সমকোণটি, কোণ বিএসির যে সমকোণটা, এখানে এসি লম্ব এবি, এসি লম্ব এবি। আবার কোণ যে সিএডি, কোণ সিএডিতে এসি লম্ব এডি। এবার দেখব পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। এখানে খেয়াল করো, বিওসি, এই যে এই কোণটা আর এই কোণটা, আমরা জানি না প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে, এটা আমরা জানি না, কিন্তু এই দুইটা একসাথে করলে
এই যে আমরা 90 ডিগ্রি পাচ্ছি, এটা আমরা জানি। তো এই দুইটার যোগফল যে কোণ বিওসি প্লাস কোণ সিওএ ইকুয়াল টু আমরা 90 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই দুইটাকে পরস্পরের পূরক কোণ বলে। সম্পূরক কোণ হচ্ছে দুইটা কোণের পরিমাপের যোগফল যদি দুই সমকোণ হয় তাহলে কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। এখানে দেখো দুইটা কোণ আছে, একটা হচ্ছে এওসি আর একটা হচ্ছে বিওসি। আমরা জানি না প্রত্যেকে কত করে, তো কিন্তু এটা আমরা জানি যে দুইটা মিলে আলটিমেটলি কত ডিগ্রি, 180 ডিগ্রি বা দুই সমকোণ। তো আমরা এখানে লিখতে পারি যে কোণ এওসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি টোটাল। তাহলে এরা একে অপরের সম্পূরক কোণ। এখন দেখব বিপ্রতীপ কোণ। এখানে এ বি আর সিডি দুইটা রশ্মি ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এখানে টোটাল 4টা কোণ উৎপন্ন হয়েছে, এওডি আর বিওসি, এওসি আর বিওডি। এখানে এওসি আর বিওডি হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ, ঠিক সেমভাবে এওডি আর বিওসি হচ্ছে পরস্পরের বিপ্রতীপ কোণ। উপপাদ্য 1, একটা সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হয় এদের সমষ্টি দুই সমকোণ। মনে করি এবি সরলরেখাটির ও বিন্দুতে ওসি রশ্মির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। ফলে এওসি ও সিওবি দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হলো। এই যে একটা রশ্মি মিলিত হলো এবং কি কি কোণ উৎপন্ন হলো, এওসি কোণ আর সিওবি কোণ। তো এই দুইটার সমষ্টি কি 180 ডিগ্রি। উপপাদ্য 2, দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলা সমান হয়। এখানে কি কি বিপ্রতীপ কোণগুলো, এবি আর সিডি দুইটা পরস্পরকে ছেদ করলো ও বিন্দুতে, তাহলে এখানে কি কি বিপ্রতীপ কোণ উৎপন্ন হলো, এওডি বিওসি, এওসি বিওডি। তাহলে এই যে এরা পরস্পর সমান আবার এরা পরস্পর সমান।